বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ রসায়নের সাজেশনমূলক একটি বিশেষ পর্যালোচনামূলক ক্লাসের দ্বিতীয় অংশে আমি প্রবেশ করছি, যেখানে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে এই বিভিন্ন অধ্যায়ের আসা প্রশ্নগুলো নিয়ে আম, সম্ভাব্য আসতে পারে এমন প্রশ্নগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব ইনশাল্লাহ। তো ষষ্ঠ অধ্যায়ের যদি আমরা গ এবং ঘ নম্বরের সৃজনশীল নিয়ে কথা বলি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো ফার্স্ট আসবে সেটি হলো লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ উল্লেখ করে আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আসে, যেখানে এই বিষয়টি মূলত উল্লেখ থাকে যে প্রত্যাশিত উৎপাদ আমি কেন পাইনি। অর্থাৎ দুইটা বিক্রিয়ক পরস্পরের মধ্যে বিক্রিয়া করবে, সেখানে একটা বিক্রিয়কের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে, অন্যটি কম থাকবে। তো যেটি কম থাকবে সেটি হবে লিমিটিং বিক্রিয়ক, এবং এই জন্যই আমাদের প্রত্যাশিত উৎপাদটা আমরা পাই না। এগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্লেষণ করে লিখতে হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করা। অর্থাৎ আমাদের শতকরা সংযুতি উল্লেখ করা থাকবে, সেখান থেকে আমরা স্থূল সংকেত আণবিক সংকেত বের করব, অথবা আণবিক সংকেতের ক্ষেত্রে আণবিক ভর অথবা বাষ্প ঘনত্বর বিষয়টি উল্লেখ করা থাকতে পারে। সেক্ষেত্রেও আমরা এই স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয়ের মূল কাজটি কিন্তু করতে সক্ষম হব। এরপরে গুরুত্বপূর্ণ টপিকস হলো তোমার শতকরা সংযুতি নির্ণয় করা। এটা খুবই সহজ একটি অঙ্ক, বাট অনেক সময় দেখা যায় এগুলোর প্র্যাকটিস না থাকায় অনেকে খুব ভালোভাবে সেটি করতে পারে না। তো আমি আশা করি যে এই শতকরা সংযুতির অঙ্কগুলো নিয়ে খুব ভালো করে প্র্যাকটিস সবারই করা উচিত। এরপর মোল সংক্রান্ত অঙ্কগুলো মূলত দু ধরনের হয়ে থাকে। একটি হলো মোল কেন্দ্রিক, যেখানে প্রশ্নর আইটেমস গুলো সাধারণত এরকম হইতে পারে যে একটি অণুর ভর কত, বা একটি এক মোলে কতটি অণু বা পরমাণু আছে। আর একটি হলো মলার দ্রবণ কেন্দ্রিক প্রশ্ন, সেখানে সাধারণত প্রমাণ তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট পরিমাণের কোনো দ্রবীভূত থাকে, এবং সেইখান থেকে আমাদের ওই মৌলের মলারিটি নির্ণয় করা থেকে শুরু করে বেশ কিছু মান বের করার বিষয়টি সেখানে থাকে। তো আমি আশা করি যে এই বিষয়গুলো যদি আমরা মোটামুটি প্র্যাকটিস করি, তাহলে এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ কমন হয়ে যাবে। তো এরপর এখানে বেশ কিছু অঙ্কের উদাহরণ দেওয়া আছে। মূলত যত অঙ্কই আমরা দিয়ে থাকি, এই তিন চার রকমের অঙ্কের মধ্যেই সমস্ত অঙ্কগুলো দেয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুযোগ মতো তোমরা অবশ্যই এইগুলো প্র্যাকটিস করো। আশা করছি যে এখান থেকে হুবহুব না হলেও এই নিয়মের অঙ্কগুলো ইনশাল্লাহ কমন আসবে। আমরা ক এবং খর জন্য আসার মতো যে প্রশ্নগুলো, অবশ্যই মলার আয়তন থেকে শুরু করে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমি এখানে দিয়েছি। খ নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো এই দুটা। এগুলো প্রায়ই পরীক্ষায় আসে। তো আমি আশা করি যে এটা এখান থেকে ইনশাল্লাহ কন্ট্রোল করা হবে। এরপর আমরা যদি সপ্তম অধ্যায়ে যাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টাও গুরুত্বপূর্ণ, কারণ পঞ্চম এবং সপ্তম এর সাথে অনেক সময় ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন কিন্তু মিক্সিং করে আসে পরীক্ষায়। সেক্ষেত্রে ষষ্ঠ অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি সপ্তম অধ্যায় থেকে অনেক সময় স্বয়ংসম্পূর্ণ প্রশ্ন হয় মূলত তিনটা সাইড থেকে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে তোমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ, আসলে প্রশ্ন কিন্তু অনেকগুলো নয়, এখানে মূল প্রশ্ন হলো তিনটি। সে তিনটা প্রশ্ন আমরা একটু খুঁজে বের করি। প্রথম প্রশ্ন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হলো জারণ বিজারণ রিলেটেড প্রশ্ন। অর্থাৎ জারণ বিজারণের উদাহরণ দেওয়া থাকবে এবং দেখাতে হবে যে এটি তড়িৎ স্থানান্তর করে হয়, অর্থাৎ আহ, এর তোমার ইলেকট্রন ত্যাগ করা গ্রহণ করা কেন্দ্রিক প্রশ্ন হয় কিনা, অর্থাৎ ইলেকট্রনীয় মতবাদ। আবার এই জারণ বিজারণ যুগপৎ সংগঠিত হয় বা একই সাথে সংগঠিত হয়, এই বিষয়টি উল্লেখ করেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকেন। আহ তো জারণ বিজারণ কেন্দ্রিক এই অপশনটির সাথে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরীক্ষায় আসে তা হলো বিভিন্ন ধরনের বিক্রিয়া উল্লেখ করা থাকবে, উদাহরণ দেওয়া থাকবে, এর এইরকম উদাহরণ অথবা এইরকম উদাহরণ এগুলো দেয়া থাকবে। তো এই বিক্রিয়াগুলোকে আমাকে বলতে হবে যে এই বিক্রিয়াগুলো কি কি ধরনের,
এবং কেন। আমি যদি বলি এই বিক্রিয়াটি আম, তাপ উৎপাদী, তাহলে আমাকে দেখাতে হবে যে এটি তাপ উৎপাদী কিনা, কেন তাপ উৎপাদী, এটি তাপ হারি, তাহলে দেখাতে হবে। যেমন এই বিক্রিয়াটি যদি বলি ক্যালাসন বিক্রিয়া, তাহলে আমাকে এটি ক্যালাসন কেন, আম, বা এটিকে আমাদের এখানকার ভাষায় পানি যোজন বলা হয়, সেটি কেন বলা হয়, সেগুলোর ব্যাখ্যা দিতে হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আছে সেটি হলো বিজ্ঞানী আহ লা সাতিলিয়ারের নীতি। তো লা সাতিলিয়ারের নীতির ক্ষেত্রে আমরা মূলত দেখেছি যে সেখানে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব বিষয়গুলো এখানে আলোচনায় মূলত আসবে। তো এর পাশাপাশি ছোট প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো বরাবর আসে তার সংজ্ঞামূলক অংশগুলো আমি এখানে দিয়েছি, আম, এবং খ নম্বরে যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো আমরা এখানে উল্লেখ করেছি। তো এর মধ্যে আমাদের অবশ্যই আম, খুব ভালোভাবে প্র্যাকটিস রাখতে হবে। বিশেষ করে দুটি বিক্রিয়ার কথা আমি না বললি না, সেটি হলো পলিমারকরণ আর একটি হলো সমানুকরণ। তো এই বিক্রিয়াগুলোর নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত। এই যে সমানুকরণ, এরপর অষ্টম অধ্যায়ে আমরা যাব। অষ্টম অধ্যায়ে গ এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে তা হলো গ নম্বরের জন্য অঙ্ক, অর্থাৎ সেখানে এই যে ডেল এইচ এর মান বের করা কেন্দ্রিক বেশ কিছু অঙ্ক আসে, যার অঙ্কের উদাহরণগুলো আমি এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছি। এর পাশাপাশি আরো দুই একটা বাড়তি উদাহরণ যদি প্র্যাকটিস করা হয় তাহলে এখান থেকে পারা যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো লবণ সেতুকে ব্যবহার করে কিভাবে তড়িৎ প্রবাহিত হয়ে উম তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি চালনা করা হয়, সেটি এখানে দেওয়া হয়েছে। তো তড়িৎ বিশ্লেষণ কেন্দ্রিক প্রশ্নগুলোই এখানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসে। এরপরে ধাতু নিষ্কাশন করার পর যে ইলেকট্রোপ্লেটিন অথবা ধাতু বিশুদ্ধকরণ, এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে কিন্তু এখানে প্রশ্ন হয় যে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিন এই কেন্দ্রিক, আর বিভিন্ন ধাতুর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিগুলো নিয়ে আলোচনা, যেটা লবণ সেতু কেন্দ্রিক অথবা নর্মালও আসতে পারে। তো বড় প্রশ্ন মূলত এইটুকুই। এখন যেটা ছোট প্রশ্ন হিসেবে যেটা মানে ক এবং খর জন্য সম্ভাব্য আসার মতো প্রশ্নগুলো এখানে আমরা একটু দেখি। সেগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য, পরিবাহী, ইলেকট্রোপ্লেটিন, লবণ সেতু, তড়িৎ, এগুলো। আর খ নম্বরের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো এখানে উল্লেখ করা আছে। তো আমি আশা করি যে এগুলো পড়লে ইনশাল্লাহ অধিকাংশ প্রশ্নই কমন হওয়ার মতো অবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর আমরা যদি দশম অধ্যায়ে দেখি, এটি বিগত শর্ট সিলেবাসে দশম এবং দ্বাদশ অধ্যায় ছিল না, তো আমি সেই অধ্যায় দুটো এখানে অ্যাড করেছি। তো দশম অধ্যায় থেকে যদি সংজ্ঞামূলক অংশ আমরা দেখি, তাহলে এখানে আকরিক, ওলিয়াম, এগুলোর অপশন অনেক সময় হয়তো প্রয়োজন হয়। আর সোডিয়াম ধাতু নিষ্কাশনে সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড এটা কেন ব্যবহার করা হয়। এখন এরপরে সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় এখানে গ এবং ঘ নম্বরে সবচেয়ে বেশি আসে, তার একটি হলো আহ লৌহ ধাতু নিষ্কাশন কার্বন বিদারণ পদ্ধতি ব্যবহার করে, আর দ্বিতীয় হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এই উদাহরণগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এবং আম, তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জিঙ্ক ধাতু নিষ্কাশন। তা ধাতু নিষ্কাশনে মূলত এই তিনটা আমি আবারও উল্লেখ করছি। আম, তোমার লৌহ ধাতু নিষ্কাশন, তারপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, এর সাথে
সম্ভাব্য আরো যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো এখানে কিন্তু দেয়া আছে। তাহলে নিষ্কাশনের বেলায় তিনটা ধাতু নিষ্কাশন: আয়রন, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম। কোনো কোনো সময় সোডিয়াম আসে, তবে এই তিনটা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, বিশেষ করে আয়রন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে পরীক্ষায় আসে, তা হলো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করার মূলনীতি, অথবা সালফার ডাইঅক্সাইড থেকে কিভাবে ধূম্রমান সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায় এবং সেখান থেকে বিভিন্ন ঘনত্বের অ্যাসিড তৈরি করা হয়। তো এই বিষয়গুলোর বিষয়ে এখানে উল্লেখ আছে। এরপর আমরা সর্বশেষ যদি দ্বাদশ অধ্যায়ে প্রবেশ করি, দ্বাদশ অধ্যায়ে আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ক নম্বরে ভিনেগার, বেকিং পাউডার, ব্লিচিং পাউডার। খ নম্বরে পাউরুটি তৈরিতে ইস্টের ভূমিকা, কেক তৈরিতেও বেকিং পাউডারের ভূমিকা, বা বেকিং পাউডার কিভাবে রুটি ফোলাতে সাহায্য করে এবং বেকিং পাউডার কিভাবে বদহজম ক্রিয়া কন্ট্রোলে সাহায্য করে। এই উদাহরণগুলো বরাবর আসে, বিশেষ করে প্রথম দিকের 2-3টা উদাহরণ প্রায়ই পরীক্ষায় আসে। তো গ এবং ঘ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ব্লিচিং পাউডারের। ব্লিচিং পাউডারের প্রশ্ন দাগ ওঠার কৌশল, বিরঞ্জন ভূমিকা এবং জীবাণু ধ্বংস করা, এই তিনটা ভূমিকার যে কোনোটা উল্লেখ করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সবগুলোর উত্তর প্রায় সেম। সর্বশেষ অপশনে যে জার্মান অক্সিজেন তৈরি হয়, সেখান থেকে তারা এই বিরঞ্জন ভূমিকায় জার্মান অক্সিজেন ব্যবহার করলে বিরঞ্জন হয়, অথবা তোমার দাগ উঠে যায়, অথবা জীবাণু ধ্বংস হয়। তো এই সমস্ত অপশনগুলো ব্যবহার করে অনেকগুলো অথবা এখানে উল্লেখ করা আছে, কিন্তু মূল ঘটনা ওই একটাই। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হলো সোডিয়াম লরাইল বা সালফোনেট, অর্থাৎ যেটি আমরা ডিটারজেন্ট অপশনটা বলি, সেটি কিভাবে কাজ করে এবং সাবান আহ, এবং এই ব্যবহার করার ক্ষেত্রে তাদের ক্রিয়া যে আলাদা, অর্থাৎ ডিটারজেন্ট এবং সাবান ব্যবহার করার ক্ষেত্রে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন, সেটা নিয়ে অনেক সময় কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। সাবান তৈরির কৌশলটা এখানে গুরুত্বপূর্ণ, যেটি থেকে আমরা পরবর্তীতে দেখাই যে এই সাবানটা কিভাবে তার কার্যক্রমটা চালায় নেয়, অর্থাৎ তার ক্রিয়া পদ্ধতিগুলো পরীক্ষায় আসতে পারে। এরপর সর্বশেষ গুরুত্বপূর্ণ যে টপিকসটা এখানে আমাদের আসবে, সেই টপিকসগুলোর মধ্যে আসতেছে হলো তোমার ইউরিয়া সার নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা ইউরিএস বলে থাকি। তো এই ইউরিয়া সার কিভাবে মাটিতে ব্যবহার করা হয়, কিভাবে ইউরিয়া সার তৈরি করা হয়, এবং এই ইউরিয়া কিভাবে উদ্ভিদ গ্রহণ করে, বা যেটাকে যে প্রক্রিয়াকে আমরা ইউরিএস বলে থাকি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ব্লিচিং পাউডার তৈরি করার প্রক্রিয়াগুলো, অথবা অ্যালকোহল থেকে কিভাবে ভিনেগার তৈরি করা হয়, আম, এই বিষয়গুলো অনেক সময় এসে থাকে। তবে প্রথম দিকের যে ব্লিচিং পাউডার, ইউরিএস এবং সাবান ও ডিটারজেন্ট কেন্দ্রিক এই চার চার প্রকার প্রশ্নগুলোই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। বেকিং পাউডার বা বেকিং সোডা নিয়ে কিন্তু রুটি ফোলানো, কেক ফোলানো অথবা বদহজম ক্রিয়া এর ভূমিকা, এগুলোও কিন্তু বেশ বরাবর ইম্পর্টেন্ট প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি 2টা সেশনে এই পুরো অধ্যায়ের একটি পর্যালোচনামূলক অংশ এখানে দেখাইছি। আমাদের হয়তো পর্যালোচনায় নবম এবং একাদশ অধ্যায়টি আমরা আপাতত এখানে সংযোজন করিনি। নবম অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আবার একাদশ অধ্যায় থেকে অনেক বেশি প্রশ্ন আসে, যেটি হয়তো আহ অনেকের জন্য অ্যান্সার করাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। কাজে আমি ওই সাজেশন অংশে ওই অধ্যায়গুলো খুব বেশি ইনক্লুড আমি করতে আগ্রহ দেখাইনি। আম, তো আশা করছি যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলো থেকে যদি সার্বিকভাবে প্রশ্নগুলো পড়া হয় এবং প্র্যাকটিস করা হয়, তো ইনশাল্লাহ এখান থেকে ফুল অ্যান্সার করা সম্ভব, যেটুকু আমাদের অ্যান্সারের জন্য প্রয়োজন। তো পরিশেষে সবার ভালো পরীক্ষা যাওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করুক, এবং সবাই ভালোভাবে পড়াশোনা করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে সামনের পরীক্ষাগুলো তোমরা ফেস করবা, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।